চায়নায় গিয়ে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান। তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্যে সাক্ষাৎ। চীনের দালিয়ান থেকে বেইজিং এর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী। জামাতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগ, পলিটিক্যাল স্ট্যান্টবাজি বললেন বিএনপি। সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন বললেন তাসনিম জারা। জামাতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো বললেন রাশেদ খান। হামলা, নাশকতা সহ নানান অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মী সহ আটক 84 জন। জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামাতের নারী এমপি। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় ভেস্তে গেছে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা। সর্বশেষ জানবেন ফ্যাসিবাদের উত্থান আর সম্ভব নয় বলেছেন রুহুল কবির রিজভী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চীনের দালিয়ান থেকে বেইজিং এর পথে প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 24 জুন দুপুরে বুলেট ট্রেনে করে বেইজিং এর পথে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। বেইজিং এ পৌঁছানোর পর শুরু হবে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরের মূল কর্মসূচি। আগামী 25 ও 26 জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট জি জিনপিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। এর আগে বুধবার 24 জুন স্থানীয় সময় সকাল 10টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন চ্যাম্পিয়নদের 17তম বার্ষিক সভা শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রার সরকার প্রধানরা অংশ নেন। সম্মেলনে বিশ্বের 90টির বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতিক, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম খাতের 1700 জনের বেশি প্রতিনিধি অংশ নেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে নতুন বিনিয়োগ ও কর্মস্থানের সুযোগ তৈরি এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্যে সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেন। বুধবার 24 জুন চীনের স্থানীয় সময় সকাল 10:15 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দুভাস এর সাইডলাইনে এর সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থানীয় কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তারা। কাজাখস্তানের প্রধানমন্ত্রী অলজাস বেকতেন উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানের দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাদ্যে দুই দেশের বাণিজ্যের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী অলজাস বেকতেনবা। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। জামাতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো বলেছেন রাশেদ খান। বিএনপি নেতা রাশেদ খান মন্তব্য করেছেন, জামাত ইসলামের অধিকাংশ সংসদ সদস্যদের বর্তমান ভূমিকা অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালের সঙ্গে তুলনীয়। তার ভাষ্য, যারা সরাসরি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন না তারা এখন আন্দোলনের ইতিহাস ও সংস্কার নিয়ে সবচেয়ে বেশি কথা বলছেন। বুধবার 24 জুন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এই মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বয়স ও সুযোগ থাকা
সত্ত্বেও অধ্যাপক জাফর ইকবাল যুদ্ধে অংশ নেননি। তবে স্বাধীনতার পর তিনি মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম বড় কণ্ঠে পরিণত হন। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরও জাফর ইকবালের কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনতে হয়েছে। তিনি আরো বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের পর জামাতের কিছু নেতা ও সমর্থকের অবস্থাও একই ধরনের হয়েছে। তার ভাষ্য, গত 17 বছরে যারা কখনো মাঠের আন্দোলনে ছিলেন না তাদের কাছ থেকেই এখন জুলাই আন্দোলনের গল্প শুনতে হচ্ছে। রাশেদ খানের অভিযোগ, যারা কোনোদিন রাজপথে নেমে শেখ হাসিনাকে স্বৈরাচার বলেননি বা রাষ্ট্র সংস্কারের দাবি তোলেননি তারাই এখন সবচেয়ে বেশি সংস্কার ও জুলাই আন্দোলনের কথা বলছেন। এতে এসব শব্দের গুরুত্ব হ্রাস পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জামাতের নারী সংসদ সদস্যদের কাউকেই রাজপথে দেখেননি বলে দাবি করেন বিএনপির এ নেতা। একই সঙ্গে তিনি বলেন, জামাতের অধিকাংশ পুলিশ সদস্যরাও আন্দোলনে সংগ্রামে সক্রিয় ছিলেন না জামাতের যেসব এমপিরা হয়েছে। একজন সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে টেনে রাশেদ খান বলেন, তাকে মানুষ চিনেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে, কিন্তু 5ই আগস্টের আগে তার রাজনৈতিক ভূমিকা দৃশ্যমান ছিল না বলে দাবি করেন তিনি। ফেসবুক পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, এরা হলো অধ্যাপক জাফর ইকবালের মতো যুদ্ধ শেষে যুদ্ধের ইতিহাস লেখক বা কথক, যুদ্ধের সংগঠক নয়। এদের মুখে নতুন বিপ্লবের হুঙ্কার শোনা আর জাফর ইকবালের লেখা বিপ্লবের ইতিহাস পড়া এই একই রকম। সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন প্রশ্ন তাসনিম জারার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে নাম উল্লেখ না করে আসনের বিনিময়ে আদর্শ বিসর্জনের অভিযোগ তুলেছেন। মঙ্গলবার 24 জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন। প্রশ্নে তাসনিম জারা আরও লিখেন, রাজনৈতিক পদ বা আসন সাময়িক বিষয় হলেও আদর্শই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। তার ভাষায়, একটি আসন যেমন একদিনে দেওয়া যায় তেমনই একদিনে কেড়েও নেওয়া যায়, কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না আর কেউ কেড়েও নিতে পারে না। তিনি আরো বলেন, মানুষ নিজেই যদি নিজের আদর্শ থেকে সরে না যায় তাহলে তা কেউ কেড়ে নিতে পারে না। পোস্টের শেষাংশে তিনি লিখেন, যদি না নিজেই তা হাতছাড়া করেন। তাসনিম জারা তার এ পোস্টে কাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন সে বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি। জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামাতের নারী এমপি। জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চাইলেন জামাতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম। তিনি বলেছেন, জুলাইকে মুছে ফেলতে পলাতক ফ্যাসিস্ট বাহিনী সামাজিক মাধ্যমে অতিমাত্রায় তৎপর। জুলাই যোদ্ধাদের উপর নির্যাতন, হুমকি, স্মৃতিস্তম্ভ পুড়িয়ে ফেলার মতো নেক্কারজনক ঘটনা ঘটছে। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এ ব্যাপারে আইনমন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট নির্দেশনা চাচ্ছি। জুলাইকে বাঁচাতে হলে জুলাই বিপ্লবের ইতিহাস, আহত যোদ্ধাদের কথা এবং শহীদের স্মৃতি সংরক্ষণে জাতীয় ও স্থায়ী পর্যায়ে জুলাই স্মৃতিসৌধ, জুলাই জাদুঘর, গবেষণা কেন্দ্র এবং ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠার জন্য বাজেট বরাদ্দ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারে। মঙ্গলবার 23 জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় প্রথম বাজেট অধিবেশনে রোকেয়া বেগম আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। বর্তমান দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছু মিলিয়ে আপনারা বিস্তারিত প্রতিবেদন শুনতে পারলেন। আপনারা এটাও শুনতে পারলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী বর্তমানে বাংলাদেশে নেই, তারা রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশ সফর করছেন। দর্শক, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে